আজকে আমার পূর্ববর্তী বক্তারা এখানে আলোচনা রেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে বারবার আজকে আমরা এখানে ভিডিওতে আমরা দেখেছি, ভিডিও স্ক্রিনেও আমরা দেখেছি যে উনি বারবার বলছেন যে আমাদের যারা পিছিয়ে পড়া বর্গ আছে তাদের উন্নয়ন যদি না হয় তাহলে কোনো অবস্থায় দেশ উন্নয়ন হবে না। উনি বিশেষ করে জনজাতি সম্প্রদায়কে বারবার আমাদের সারা ভারতবর্ষে প্রায় 700 যে জনজাতি গোষ্ঠী আছে তাদের উন্নয়নের জন্য জবের থেকে 2014-তে উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। উনি উনাদের কল্যাণে সবসময় কাজ করে যাচ্ছেন, আমাদের মার্গদর্শন উনি দেখাচ্ছেন। আমরা সবাই জানি জনজাতিদের আজকের যিনি রিপ্রেজেন্ট করছেন আমাদের ভারতবর্ষের যিনি সম্মানীয় রাষ্ট্রপতিজি জনজাতি গোষ্ঠী, সেটা একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির জন্য। আমাদের ত্রিপুরা একটা ছোট্ট রাজ্য এবং জনজাতি গোষ্ঠীর একজন ব্যক্তিকে, রাজ পরিবারের একজনকে তেলেঙ্গানার মতো একটা বৃহৎ যে রাজ্য সেখানে গভর্নর হিসাবে নিযুক্তি দিয়েছেন এবং সেটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির জন্য। প্রমাণ দেওয়ার বিষয় নয়, যেমন বলেন সেভাবে কাজও করেন। আজকে আমরা প্রাউড ফিল করি, আমরা সত্যি আনন্দিত যে এইরকম একজন প্রধানমন্ত্রী আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসাবে উনি দায়িত্ব পালন করেছেন। দেশকে একদিকে শক্তিশালী করা, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা, সমস্ত যারা আগামী দিনের যারা প্রজন্ম তাদের জন্য যা যা করার সেই কাজ উনি নিয়মিত করে যাচ্ছেন। আজকে আমরা উই আর ইন সেফ হ্যান্ড আমরা বলতে পারি। আগে আমরা দেখেছি 2014 আগে খালি স্ক্যামের যে দেশ পরিচালনায় যারা কাণ্ডারীরা ছিলেন সেই কাজ আমরা দেখতাম। আমরাও ভাবতাম যে বুঝি এই ধরনের এই রাজনীতিতে আসার পরে যারা এই শাসনভার হাতে নেবে তাদের কাজই হচ্ছে স্ক্যাম করা। ত্রিপুরা রাজ্যে আমাদের 2018-র আগে ত্রিপুরা রাজ্যের কি অবস্থা ছিল আমরা সবাই জানি। চারিদিকে কি অবস্থা ছিল, জনজাতিদেরকে নিয়ে ভোট বাক্সে পরিণত করেছে, কাজের কাজ কিছুই করেনি। আর আমাদের এই সরকার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার, আজকে আমাদের সাথে আইপিএফটি আছে, আমাদের সাথে মোথা আমাদের সাথে আছে। তো ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার সবসময় চিন্তা করছে যে সমস্ত জনজাতি যারা সম্প্রদায়ের আছে তাদের যাদের সেলফ রিলায়েন্স, তাদের আত্মনির্ভর হওয়ার যে ব্যবস্থা সেটা আমাদের করতে হবে এবং সেইভাবে কিন্তু আমরা কাজ করছি। আমাদের যারা আগামী দিনের ভবিষ্যৎ তাদের আমাদের চিন্তা করতে হবে যে বেতন আমরা এখানে থাকবো না কেউই, কিন্তু নেক্সট বেতন এমন যারা নেক্সট জেনারেশন আছে তাদের কাছে আমাদের দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যে আপনারা দেখেছেন পরীক্ষা পে চর্চা প্রতি বছর, সেখানে ছোট ছোট ছেলে মেয়েদের যাতে পরীক্ষা নিয়ে তাদের স্ট্রেস রিমুভ যাতে না থাকে, তাদের স্ট্রেস থেকে বের করার উনি সবসময় কাজ করবেন। শুধু তাই নয়, আমরা প্রতি মাসের শেষ রবিবার মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের কি করেন যে মন কি বাত অনুষ্ঠান। আগে এই মন কি বাত অনুষ্ঠান নিয়ে বিরোধীরা অনেক কটূক্তি করেছেন, কিন্তু আজকে সারা পৃথিবীর মধ্যে আমার জানা নেই যে প্রধানমন্ত্রী যে কাজটা করেন একটা রাষ্ট্রের প্রধান হয়ে, যে সমস্ত মানুষের সাথে কথা বলার যে সুযোগ, ছেলে মেয়েদের কাছ থেকে খবর নেন যে কি করা এবং ওনারা কি করছেন, সেই বিষয়গুলো আমাদের সারা মানুষের কাছে উনি সেই মন কি বাত অনুষ্ঠানের মধ্যে দেন। এই যে মানুষের সাথে সম্পর্ক রাখা, আগে তো আমরা সেটা দেখিনি। আমরাও সেই দিশায়, আমরা ডাবল ইঞ্জিনের সরকার সেটা বলে, আমরাও সেই দিশায় কিন্তু আমরা কাজ করছি। আমরা সংখ্যাধিক্যের কারণে জনপ্রতিনিধি হই ঠিকই, জনপ্রতিনিধি হওয়ার পর আমরা সরকার, সংখ্যাধিক্যের কারণে আমরা সরকার গঠন করি, কিন্তু আমাদের ভুলে যাওয়া চলবে না যে আমরা যাদের কারণে ভোটে আমরা জিতেছি, আমাদের দায়বদ্ধতা রয়েছে, তাদের জন্য আমাদের কাজ করতে হবে সকাল থেকে রাত্র পর্যন্ত। আগে আইএস করার রাজনীতি আমরা দেখেছি 2018 আগে এই রাজ্যে, কিন্তু আমাদের যে সরকার আমাদের প্রতিটা
ক্যাবিনেট মিনিস্টার থেকে আরম্ভ করে জনপ্রতিনিধিরা সারাক্ষণ ধরে কাজ করছে কিভাবে মানুষের জন্য কাজ করা যায়। এখানে আমাদের যে বিশেষ বিশেষ স্থান যেগুলো বেনিফিশিয়ারি স্কিম, প্রচুর বেনিফিশিয়ারি স্কিম কেন্দ্রে এবং আমাদের রাজ্যে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রায়শ আমাদের যে মুখ্যমন্ত্রী কনক্লেভ হয়, কি কি কাজ হয়েছে, কত পার্সেন্ট তার স্যাচুরেশন এসছে, সেই বিষয়ে কাজ হচ্ছে। একটু আগে আমরা স্টেজে বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ টাকা দিচ্ছি, কোটি কোটি টাকা দিচ্ছি, আপনারা দেখেছেন। এবং মানুষকে যাদের কর্ম আমরা সবাইকে আমরা চাকরি দিতে পারবো সেটা বলছি না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে এবং আমাদের সরকার, এই সরকার বলছে আমরা কর্মসংস্থানের সুযোগ আমরা করবো। এর মধ্যে আপনারা দেখেছেন প্রায় আমাদের সরকার আসার পর 19,000-এর মতো আমরা চাকরি দিয়েছি, ডাইরেক্ট আমাদের এই সরকার চাকরি দিয়েছে। শুধু তাই নয়, 5,000-এর উপরে ইনডাইরেক্ট যে চাকরি সরকারি বেসরকারি, সেখানেও আমরা 5,000-এর মতো আমরা চাকরি দিয়েছি। এখানে বিভিন্ন যে আউটসোর্সিং আছে সেখানেও প্রচুর চাকরির ব্যবস্থা হয়েছে। একদিকে চাকরি, কর্মসংস্থানের সুযোগ, সেই কাজটা আমরা ভারতীয় জনতা পার্টির সরকার সেই কাজটা আমাদের করছে। মাননীয় প্রধানমন্ত্রী 2 অক্টোবর 2024-এ আজকের এই যে ধরতি আভা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান, কিরকম নাম উনি দিয়েছেন যে জনজাতিদের যে গ্রাম আছে সেখানে উৎকর্ষতা থাকতে হবে 100%। সেখানে আমরা যে স্কিম করেছি সেই স্কিমগুলো খালি ঘোষণা সেটা চলবে না, সেখানে প্রতিটা ঘরে এই স্কিমের যে বেনিফিশিয়ারি যে বিষয়গুলো আছে সেইগুলো নিয়ে যেতে হবে। সেই কাজটা আজকে মাননীয় প্রধানমন্ত্রী সেটা জানেন যে ঘোষণা করে আগের সরকার এগুলো করত, কিন্তু সেটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে কিনা। আমাদের দিল্লিতে যখন আমাদের কনক্লেভ হয় সেখানে হচ্ছে, আবার রাজ্যে রাজ্যে সেখানে উনি বসে থেকে মানে আত্মতুষ্টিতে ভুগেন না যে সেটা হচ্ছে কিনা, তার জন্য উনি কাজ করছেন। বন্ধুগণ, আজকের এই যে ভর্তি আবার জনজাতীয় গ্রাম উৎকর্ষতা যে অভিযান, সেখানে যে মেইন যে বিষয়গুলো অনেকগুলো আছে, তার মধ্যে যে আবাসন নির্মাণ, যাতে প্রধানমন্ত্রী আবাস যোজনা সেটার জন্য স্যাচুরেশন পয়েন্ট হয়। প্রধানমন্ত্রী আবাস যোজনা ত্রিপুরা এত ভালো কাজ করেছে, যার জন্য ভারতবর্ষের মধ্যে কিন্তু আমরা মানে বলতে গেলে 1 নম্বরে আমরা আছি পার্সেন্টেজ ওয়াইজ। আমরা গ্রামীণ সড়ক নির্মাণ সেটাও আজকের এই যে অভিযান, তারও একটা বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা কত কিলোমিটার হলো সেই বিষয়ে আর কোথাও বাকি আছে কিনা সেই অভিযানের মধ্যে, তার বিষয়েও সেই দেখার জন্য আজকের এই অভিযান। যেখানে ইলেকট্রিসিটি নেই, যেখানে সৌর প্রকল্পের যে প্রকল্প আছে সেইগুলো সব জায়গায় জনজাতিদের এলাকায় গেছে কিনা তার বিষয়েও স্যাচুরেশন পয়েন্টের জন্য আজকের এই অভিযান। যেখানে ভ্রাম্যমাণ মেডিকেল ইউনিটের ব্যবস্থা করা হয়েছে, বহু জায়গার মধ্যে স্বাস্থ্য যে মানে সেখানে হসপিটাল নেই, সেখানে সাব ডিভিশনাল হসপিটাল হয়তো বা নেই, বা অন্যান্য যে হসপিটালগুলো সেখানে না থাকার জন্য, যদি না থাকে সেখানে যে ভ্রাম্যমাণ মেডিকেল ইউনিটের ব্যবস্থা করা। আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্র মাননীয় মন্ত্রী বাহাদুর জ্ঞানী বলেছেন, জনজাতি হোমস্টের ব্যবস্থা করা, পানীয় জলের সুযোগ সেই ব্যবস্থা করা, এবং ছাত্রাবাস জনজাতিদের যে ছাত্রাবাসগুলো নির্মাণ, এবং উন্নত টেলি যোগাযোগ ব্যবস্থা, এবং ট্রাইবাল মাল্টিপারপাস যে মার্কেটিং সেন্টার নির্মাণ করা। এই অভিযানের এই বিষয়গুলো এখানে রাখা হয়েছে। মেইন আরো অনেকগুলো আছে। এখানে পাট্টা দেওয়ার ব্যবস্থা, এখানে আজকে টিভির স্ক্রিনে আমরা দেখেছি, সেই প্রাপকদের অর্থনীতি যাতে উন্নত হয় তাদের পাট্টা দেওয়ার মাধ্যমে সেই কাজটা আমরা করেন। আজকে এই কর্মসূচির আওতায় মাননীয় প্রধানমন্ত্রী 500 সারা ভারতবর্ষে 549টি জেলা, 549টি জেলার মধ্যে 2,911টি ব্লকে 6,363,800 গ্রাম অন্তর্ভুক্ত করেছে, এবং যার ফলে 5 কোটিরও বেশি জনজাতি নাগরিক তাতে করে উপকৃত হবে বলে করে। এই অভিযানটি 2024-25 যে তারিখে সেটা শুরু হয়েছিল, এবং সেটা 5 বছর অব্দি চলবে। 2028 আজকে শুরু করলাম সেটা না, 1 মাসের জন্য চলবে না, 5 বছর সমান, অর্থাৎ 2028-29 পর্যন্ত সেটা চলবে, যতক্ষণ পর্যন্ত না এই 100% স্যাচুরেশন পয়েন্ট আসে। এখানে আমরা 17টি যে মন্ত্রণালয় আছে আমাদের ভারতবর্ষে, সেখানে তাদেরকে ইনভলভ করা হয়েছে, এবং 25টি, আমি তো কিছু বললাম, 25টি স্কিমের যে তার যাতে মানুষের কাছে পৌঁছায়, জনজাতিদের কাছে যাতে পৌঁছায় সেই ব্যবস্থাই এই আমাদের অভিযানের মধ্যে রাখা হয়েছে।
ত্রিপুরা রাজ্যে আমরা এখন পর্যন্ত 8টি জেলায় এবং আমাদের 52টি ব্লকে 392টি যেটি রেভিনিউ গ্রাম আছে, তার মধ্যে 779টি গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটি এতে করে উপকৃত হবে। আমাদের রাজ্যের 20টি দপ্তর এর মধ্যে ইনভলভ করা হয়েছে। ভগবান বিরসা মুন্ডার 150তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে আমরা ধরতি আবার জনভাগিদারি অভিযান আমরা শুরু করেছিলাম। তার উদ্দেশ্য কি? যাতে অ্যাওয়ারনেস, অনেক লোক জানে না যে কিভাবে আমাদের এই স্কিমের সে বেনিফিটগুলো নেওয়া, তার জন্য আমরা ধরতি আবার জনভাগিদারি অভিযান কার্যক্রম আমরা শুরু করেছিলাম। তাতে করে গ্রামে গ্রামে গিয়ে তার যে সচেতনতা, অ্যাওয়ারনেস, সেই কাজটা আমরা করেছি। শুধু এরকম না আমরা করলাম, ব্লক লেভেলে এসে বসে থাকলাম, তার জন্য অ্যাওয়ারনেসও করতে হবে বন্ধুগণ, এবং সেইভাবে আমাদের এই সরকার সেই কাজটা আমাদের করছে। আজকে এখানে আধার কার্ড, রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট, পিআরটিসি, আয়ুষ্মান ভারত কার্ড, ইভেন টিকাদান এবং জনধন অ্যাকাউন্ট, কিষাণ ক্রেডিট কার্ড, বিমা, বিভিন্ন ভাতা এবং আইসিডিসির বিভিন্ন প্রকল্প এই অভিযানের মাধ্যমে আমাদের সেটা শুরু হবে। আমাদের ত্রিপুরাতে অলরেডি আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে 2022-এ প্রতি ঘরে সুশাসন আমরা শুরু করেছিলাম এবং এত সাকসেস হয়েছে, এবং দ্বিতীয়বার আবার আমরা যখন প্রতি ঘরে সুশাসন 2.0 আমরা করি, সেখানেও প্রচুর যে আমাদের ডাটা আমাদের কাছে এসে সেখানেও আমরা সাকসেস রেট আসছে। একদিকে আমরা ত্রিপুরা সরকার করছি, মাননীয় প্রধানমন্ত্রীজির যে আহ্বানে সেখানেও আমরা এই ধরনের অভিযান করছি। তাতে করে আমি নিশ্চিত যে জনজাতি যারা ভাই বোনেরা আছেন, আমার প্রিয় জনজাতি যারা জনজাতিরা আছেন, তাদের নিশ্চয়ই তাতে বেনিফিট আমাদের আগামী দিনে হবে। আমি বারবার একটা জায়গায় বলি যে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন অ্যাক্ট ইস্ট পলিসি, উনি বারবার বলছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় তাহলে ভারত কোনোদিন ডেভেলপ হবে না। আমিও বারবার সব জায়গায় বলেছি যদি জনজাতিদের উন্নয়ন না হয় তাহলে ত্রিপুরাও কোনোদিন উৎকর্ষ মানের ত্রিপুরা কোনোদিন হবে না। সেটা আমি বারবার সব জায়গায় বলি এবং সেই কাজটা আমরা করছি বন্ধুগণ। এখন পর্যন্ত বেনিফিশিয়ারি স্যাচুরেশন ক্যাম্প পশ্চিম ত্রিপুরা 15ই জুন থেকে শুরু হয়েছে এবং আজকেও চলছে, আগামী দিনেও চলবে। এবং শুধু তাই নয়, এখানে বেনিফিশিয়ারি আমরা বিষয়গুলো দিলাম তাই নয়, এখানে বিভিন্ন যেসব কুইজ প্রতিযোগিতারও আয়োজন বিএম অফিসের মাধ্যমে সেটা করা হয়েছে। এখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ড্রয়িং কম্পিটিশন এখানে রাখা হয়েছে, স্বাস্থ্য শিবির তারও ব্যবস্থা হয়েছে এবং বিভিন্ন যে কার্যক্রম এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের, শুধু এখানে না, ওয়েস্ট ডিস্ট্রিক্ট না, সারা ত্রিপুরার আমাদের 8টা ডিস্ট্রিক্ট আছে, সমস্ত ডিস্ট্রিক্টের ডিএমরা তারা এবং ডিএমএর টিম সেই কাজটা করছেন। আমি নিশ্চিত যে আগামী দিনে আমাদের এই যে বেনিফিশিয়ারি যে স্কিমগুলো আছে 100% সেটা স্যাচুরেশন পয়েন্ট আসবে। আমাদের 2024 সালে এই যে আমাদের যে সেটা শুরু হলো এই অভিযান, তাতে করে 392টি যে রেভিনিউ গ্রাম আছে সেখানে কিন্তু আমরা দেখেছি তাতে করে অলরেডি যে সাফল্য আসছে। জনজাতি কল্যাণ দপ্তরের অধীনে 5 বছরের জন্য যে আমি বললাম 5 বছর অবধি সেটা চলবে, প্রায় 81.69 কোটি টাকা এর মধ্যে আমরা অনুমোদন দিয়েছি এবং তাতে করে 20টি নতুন ছাত্রাবাস হবে, 2টি মাল্টিপারপাস মার্কেটিং সেন্টার এখানে হবে, আশ্রম, সরকারি আবাসিক বিদ্যালয়ের সঙ্গে যুক্ত 16টি ছাত্রাবাস। অনেক সময় অনেক ছাত্রাবাসে আমাদের মাননীয় মন্ত্রী যাচ্ছেন বিভিন্ন জায়গায়, সেখানে প্রপার সংস্কার হয় না। সেই সংস্কার আমি বারবার বলছি, এর আগেও বলেছি যে 10% আমাদের যে বাজেট আছে 10% রাখতে হবে বিভিন্ন ডিপার্টমেন্টে ফর মেনটেনেন্স। আমরা বিভিন্ন বিল্ডিং তৈরি করি, বিভিন্ন গাড়ি খরিদ করি, বিভিন্ন স্কুলে জিনিসপত্র আনি, কিন্তু তার মেনটেনেন্স হয় না। তার জন্য আমরা একটা ডিসিশন নিয়েছিলাম ক্যাবিনেটে যে 10% সেই মেনটেনেন্স আমাদের করতে হবে এবং সেটা আজকে এই যে আমাদের যে অভিযান তার মাধ্যমেও কিন্তু এই যে আশ্রম, সরকারি আবাসিক যে বিদ্যালয় সেখানেও কিন্তু সেই জিনিসটা করার সুযোগ রয়েছে। 9টি বনাধিকার সেল স্থাপন করা হবে, 119টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র যেটা নির্মাণের এই অভিযানের মধ্যে রাখা হয়েছে, তাতে করে প্রায় 15 কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। আমাদের 28 হেক্টর জলাশয়ে যাতে মৎস্য চাষের আরো ব্যবস্থা করা যায় জনজাতিদের মধ্যে, তার জন্য প্রায় 1,12,00,000 টাকা অনুমোদন দেওয়া হয়েছে। সমগ্র শিক্ষা অভিযানে 15টি ছাত্রাবাস
আমরা স্টেপ বাই স্টেপ এখন 15টা করছি, আবার 15টা করবো, এইভাবে আস্তে আস্তে করে সমস্ত জায়গায় আমরা সেই স্যাচুরেশন পয়েন্ট আনবো। সেখানে 15টি ছাত্রাবাস নির্মাণের জন্য অলরেডি অনুমোদন পাওয়া গেছে। মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার, তার জন্য প্রায় 2,36,00,000 টাকার অনুমোদন দেওয়া হয়েছে। 7,677 পরিবার ও 512টি পাবলিক প্লেসে যাদের বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় তার জন্য 42,37,00,000 টাকার অনুমোদন দেওয়া হয়েছে। আগে আমরা শুনতাম যে যান আপনারা জনজাতীয় অঞ্চলে, আপনারা যান, 20 দিনে সেখানে পড়াশোনার সুযোগ নেই, সেই রকম অবস্থা নেই। প্রধানমন্ত্রী জানেন এই বিষয়গুলো, যেই কারণে উনি বারবার বলছেন যে যেখানে আমাদের জনজাতি ভাই বোনেরা আছেন তারা যতক্ষণ ধরে তাদের উন্নয়নের ছোঁয়া না লাগবে, কোনোদিন আমাদের এই দেশ বা রাজ্য উন্নয়ন হবে না। তার জন্য উনি এই যে মনিটরি যে আমাদের সহায়তা সেটা উনি করছেন। জল জীবন মিশন আমাদের একটা বিশাল একটা আমাদের স্কিম, সেখানে প্রথম আমরা 3% জল জীবন মিশন দিয়ে আমাদের সরকার আসার পর আমরা শুরু করি। সেই জায়গায় দাঁড়িয়ে আছে জনজাতি এলাকায় 82% নলসে জল, সেটা জনজাতি পরিবারকে আমরা দেওয়ার ব্যবস্থা করেছি। 35টি গ্রামে 100% অলরেডি হয়ে গেছে আমাদের এই নলসে জলের যে জল জীবন মিশনের আওতায়। বারবার বিধানসভার মধ্যে আমাকে বিরোধী দলের জিজ্ঞেস করে যে আপনি যান ওখানে, আমি ওনাদেরকে বলবো আপনারা তো আগরতলা শহরে বসে থাকেন, আপনারা বরং আসুন, গিয়ে দেখুন কি অবস্থা হয়েছে। সমস্ত জায়গায় না বসে ঘরে আগরতলায় বসে আর বিধানসভার মধ্যে বসে বলে, আর আমরা এখানে ডাটা দিয়ে বলছি যে আমরা প্রতিটা ঘরে বিজলি হোক, সেখানে আয়ুষ্মান ভারতের যে প্রকল্প আছে তার বেনিফিটই হোক, সমস্ত জায়গায় আমরা উজ্জ্বলা যোজনায় হোক, সব বেনিফিট আমরা দিচ্ছি। আমরা PM জনমন যে প্রকল্প আছে তাতে করে আমরা 28টি মোবাইল মেডিকেল ইউনিট সেটা চালু করা হয়েছে। আমাদের মোবাইল মেডিকেল ইউনিটের প্রস্তাব আরও আমরা 5 কিলোমিটারের মধ্যে যেখানে স্বাস্থ্য প্রতিষ্ঠান নেই সেখানে যাতে আরও হয় তার জন্য আমরা ব্যবস্থা করছি। গত 15ই জুন 9ই জুলাই 2025 পর্যন্ত পশ্চিম ত্রিপুরা জেলার যে বিভিন্ন জায়গায় এই ধরনের যে অভিযান শিবির, সেই 205টির মতো শিবির সেটা করা হয়েছে। তাতে করে জনজাতি অধ্যুষিত এলাকার ভাই বোনদের তাদের কিন্তু সেই বেনিফিটটা পাবে। আমাদের ভর্তি আভা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান যেটা চলছে, তাতে করে আমি আপনাদের মাধ্যমে সমস্ত জনজাতি ভাই বোন, সমস্ত জনজাতিদের সমস্ত গোষ্ঠীর সবাইকে আমি বলবো যে তার আপনারা বেনিফিট আপনারা এগিয়ে আসুন, তার সম্পর্কে আপনারা জানুন। আমাদের যারা আধিকারিকরা আছেন, অফিস যারা আছেন, তারা আপনাদের জন্য বসে আছে এবং এই শিবিরগুলোতে আপনারা এসে সক্রিয়ভাবে আপনারা অংশগ্রহণ করুন। বন্ধুগণ, নরেন্দ্র মোদীজি, মাননীয় প্রধানমন্ত্রীজি 2014 সালে উনি বারবার বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর প্রয়াস। শুধু কথাই নয়, কাজের মাধ্যমে আমরা দেখছি সেটা উনি করছেন এবং লাস্ট মাইল পর্যন্ত এই সরকারি যে বিভিন্ন জনমুখী প্রকল্প সেগুলো যাতে মানুষ পেতে পারে সেই কাজটা উনি করছেন। আপনাদের অবগতির জন্য আমি জানাচ্ছি যে 3টি ডিগ্রি কলেজ হোস্টেল অলরেডি নির্মাণ করা হয়েছে আমাদের জনজাতি যে মহিলাদের জন্য। মহিলা কলেজ একটা হয়েছে, আম্বেদকর কলেজে ফটিকরায়ে হয়েছে, গন্ডাচড়া সরকারি কলেজে হয়েছে, একলব্য যে রেসিডেন্সিয়াল স্কুল, এত সুন্দর স্কুল এবং ভারতীয় তথ্যকে সেটাকে মাথায় রেখে আমাদের সেই স্কুলগুলো এখানে হচ্ছে। এর মধ্যে 6টা চালু হয়েছে, বাকিগুলো খুব সামনের বছরে আমরা সবকটা কমপ্লিট করে নেব এবং 12টি ব্লককে আমাদের এই সরকার অ্যাসপিরেশনাল ব্লক হিসেবে আমরা ঘোষণা করেছি। আমরা ধলাই ডিস্ট্রিক্টে আপনারা জানেন এর মধ্যে আমরা প্রাইজও পেয়েছি। আমাদের ডিএমরা গোমতী জেলা এবং ধলাই জেলা আমাদের দিল্লিতে গিয়ে প্রাইজও এনেছে যে অ্যাসপিরেশনাল ব্লক, অর্থাৎ সেখানে আরও 10% যে বাজেট থাকবে তার থেকে 10% থেকে 15% বেশি জনজাতিদের জন্য সেটা দেওয়া হয়েছে তাদের উন্নয়নের জন্য। সেখানে আমাদের শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা এবং জনগণের যে তাদের যে জীবনযাত্রার মান তার উন্নয়ন যাতে হয় সেই ব্যবস্থার জন্য এই 12টি ব্লককে আমরা অ্যাসপিরেশন ব্লক হিসাবে আমরা ঘোষণা দিয়েছি। বন্ধুগণ, আমরা 16ই জানুয়ারি 2020 ব্রু শরণার্থীদের আপনারা সবাই জানেন 23 বছর ধরে কত বঞ্চনা এর আগের সরকার ছিল, আমরা দেখেছি কুম্ভীরাশ্রু, ক্রোকোডাইল টিয়ার্স আমরা দেখেছি। কিন্তু আমাদের সরকার আসার পর এই ব্রু শরণার্থীদের তাদের
যেভাবে একটা মানুষ হিসাবে বাঁচার অধিকার তাদের দেওয়ার, সেই কাজটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে নেতৃত্বে আমরা সেটা করতে পেরেছি। এবং যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, আমি যখন মুখ্যমন্ত্রী হই আরো যাতে তাড়াতাড়ি করে তাদের সেটেলমেন্ট হয় তার ব্যবস্থা আমি করেছি। এর মধ্যে ওরা আমার সাথে দেখা করেছে, কিছু সমস্যা ওনাদের আছে, আমি বলেছি আপনাদের যে সমস্যাগুলো আছে, কিছু টেকনিক্যাল প্রবলেম আছে, সেগুলো আমি দেখবো। গত পরশু দিনই আমি একটা ডিও লেটার আমি মাননীয় আমাদের গৃহমন্ত্রীর কাছে আমি পাঠিয়েছি। ওনাদের যে সমস্যা থাকবে, এত বড় একটা প্রবলেম আমরা সলভ করেছি, যে ছোটখাটো যে প্রবলেম সেই সলভ করার জন্য আমি ডিও লেটার ওনারা যে আমার কাছে রিপ্রেজেন্টেশন দিয়েছে, সেই রিপ্রেজেন্টেশনের বেস করে আমি সেটাও পাঠিয়েছি। বন্ধুগণ, আমাদের আজকে এখানে আমরা প্রাউড ফিল করি যে এই যে দিশা আমরা করেছি 5 লাখ, আমাদের আন্তর্জাতিক স্তরে আমরা জিআই ট্যাগ আমরা পেয়েছি। ভারতবর্ষের মধ্যে সারা পৃথিবীর মানুষ এরা জানতে পেরেছে। কিছুদিন আগে বিরোধী দলের নেতারা আমাকে জিজ্ঞেস করছিলেন, আমার সাথে দেখা করতে এসেছিলেন, তাদের বিভিন্ন যেসব সাধারণত থাকে ওনাদের আসার জন্য আসা বিভিন্ন প্রবলেম নিয়ে, তা আমার গলার মধ্যে সেই রিসাটা থাকাতে ওনারা একজন জিজ্ঞেস করছিলেন এই রিসাটা আপনারা কেন করেন। তো আমি বললাম যে ইট রিপ্রেজেন্ট that I belong to Tripura, I belong to Tripuri, I belong to tribal people. ওনারা জানি না, ইচ্ছে করে আমি জিজ্ঞেস করবো, আমরা তো জামা কাপড় পরে চালিয়ে দিচ্ছি, আমরা এগুলো শিখুন আমাদের থেকে, এভাবে চলবে না। যাদের সম্মান দিতে হয় আমাদের এই সরকার, আমরা সম্মান দিতে জানি এবং সেইভাবে আমরা কাজ করছি। আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী এর আগে কোনোদিন শুনেছেন যে পদ্মশ্রী 2019 থেকে 2024 পর্যন্ত 7 জনকে পদ্মশ্রী উপাধি মাননীয় প্রধানমন্ত্রী যে দিয়েছেন, সেটা কোনোদিন এর আগে আমরা শুনিনি। বন্ধুগণ, আমাদের এখানে গত 4 সেপ্টেম্বর 2024 আমিও সেখানে গিয়েছিলাম। আমরা জানি যে কি অবস্থা ছিল আগে নর্থ ইস্টার্ন রিজন। এখান থেকে আজকে যদি আমরা ধর্মগড়ে যেতাম, ঊনকোটি যেতাম বা সাবরুমে যেতাম, এসকোর্টে করে আমাদের যেতে হতো। এই যারা মানে এই নর্মাল লাইফ থেকে অ্যাবনর্মাল লাইফ লিড করতো, তারা বুঝতে পেরেছে যে এইভাবে জীবন চলতে পারে না। এনএলএফটি এবং এজিটিএফ যে প্রতিনিধি, তার মধ্যে একটা সমঝোতা স্বাক্ষর হয় নর্থ ইস্টার্ন জোনের মধ্যে প্রায় 11টা থেকে 12টার মতো। এই মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর সেই সমঝোতা হওয়াতে আজকে নর্থ ইস্টার্ন রিজনে একটা শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। বন্ধুগণ, আগে তো গুয়াহাটিতে আমরা যেতাম, বিভিন্ন জায়গায় নর্থ ইস্টার্ন রিজনে আমরা যেতাম, ভয় লাগতো কখন যে বোম ব্লাস্ট করবে, কি একটা অবস্থা ছিল। অস্থিরতার মধ্যে আমাদের আগামী প্রজন্মের যারা আছে তাদের আমরা কিন্তু রাস্তা সুগম আমরা করতে পারবো না। আজকে এই সমঝোতার কারণে নর্থ ইস্টার্ন রিজনে আমরা দেখতে পাচ্ছি যে একটা শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। 24 সেপ্টেম্বর 2024 এনএলএফটি এবং এজিটিএফ এর আমিও সেখানে উপস্থিত ছিলাম। তারা সমস্ত সদস্য তাদের অস্ত্র সমর্পণ করেছে। তাদেরও অনেক সমস্যা আছে, আমার কাছে ওনারা আসেন যে আমাদের এই সমস্যা, কিন্তু একটা সমস্যার সমাধান আমরা করতে যাচ্ছি। কিছু কিছু সমস্যা থাকবে, কিছু প্রসিডিউরাল প্রবলেম থাকবে, কিন্তু আমাদের আপনাদের দেখতে হবে যে আমাদের ইচ্ছা আছে কিনা, সদ ইচ্ছা আছে কিনা। নিশ্চয়ই আমরা সেই সদ ইচ্ছা আছে এবং তাদের যেসব আমরা অ্যাকর্ডের মধ্যে যে প্রতিটা শব্দ আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি বারবার বলছেন, প্রতিটা শব্দ উনি পালন করবেন এবং আমরাও বলছি সেই কাজগুলো আমরা করবো। এখানে বিভিন্ন জেলাতে এখন পর্যন্ত প্রায় 84টি বনধন বিকাশ কেন্দ্র স্থাপন করা হয়েছে। সেখানে ঝাড়ু, আমলকি, তেঁতুল এবং গন্ধুকি যে গৌণ বনজ দ্রব্য সংগ্রহ আছে সেইগুলো সেখানে রাখা হয়। সেগুলো কিন্তু আগে সরকার এইসব বিষয়ে যে আমাদের ইন্ডিজেনাস যে বিষয়গুলো আছে, যে প্রোডাক্টগুলো আছে, সেই বিষয়ে কিন্তু ওরা চিন্তা করেনি। আমরা ভাবতাম যে পয়সা থাকলেই হলো, বাইরের থেকে জিনিস কিনবো, এবং এটা কিন্তু এই ধ্যান ধারণা পাল্টে গেছে এখন। আমরা চাইছি যে ত্রিপুরাতে আমাদের ব্যাম্বই হোক, আমাদের আগরেই হোক, আমাদের যে ইন্ডিজিনাস যে প্রোডাক্টগুলো আছে সেইগুলোকে আমরা ডেভেলপ করে আমরা যাতে আমরা সেলফ রিলায়েন্স হই, সেই বিষয়ে আমরা কাজ করছি। বন্ধুগণ, আমার বলতে দ্বিধা নেই, আজকে আমাদের জিএসডিপি আমরা যদি বলি, সারা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা আসামের পরে আমাদের যে জিডিপি, এখানে আসামের পরে সেকেন্ড হাইয়েস্ট আমরা জিডিপিতে ত্রিপুরা। অর্থাৎ আমরা ঠিক পথে চলছি। এখানে আমাদের প্রোডাক্টস এখানে বানাতে পারছি, এর জন্য আমাদের আয়ও হচ্ছে। আমাদের পার ক্যাপিটা ইনকাম আমরা যদি দেখি, এখানে সেকেন্ড হাইয়েস্ট নর্থ ইস্টার্ন জোনের মধ্যে সিকিমের পরে। গতকালও আপনারা দেখেছেন মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের
সাথে আমাদের যে শক্তিপীঠ 51 শক্তিপীঠে সেখানে নতুন করে হচ্ছে। আমি কন্ট্রাক্টরদের জিজ্ঞেস করেছিলাম বন্দুয়ারে সেই গোমতী ডিস্ট্রিক্টে এত সুন্দর সেখানে 51টি যে শক্তিপীঠ হবে, সত্যি আমি এত খুশি হলাম। প্রায় 58 কোটি টাকার মতো মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের দিয়েছেন। আমরা 51 যে শক্তিপীঠ ভারতবর্ষের কয়েকটা জায়গায় আছে, কিন্তু অনেক ভারতবর্ষের বাইরেও অনেক জায়গায় আছে, বাংলাদেশ, পাকিস্তান এবং আমাদের নেপাল এবং যে আমাদের বিভিন্ন অন্যান্য জায়গায়, সেখানে তিব্বতেও আছে। সেখানে কিন্তু আমাদের পক্ষে 51 পীঠ দেখার সৌভাগ্য হবে না। তো সেখানে আমাদের পর্যটনের দিক দিয়ে মানুষ বাইরের থেকে আসবে, সারা পৃথিবীর মানুষ সেখানে আসবে। তো সেইভাবে যখন আমদানি বাড়বে, সেখানে কিন্তু এই জিডিপির কথা যেটা বললাম, পার ক্যাপিটা ইনকাম, সেটাও কিন্তু আমাদের বাড়বে। বন্ধুগণ, আমাদের মুখ্যমন্ত্রী ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন গত 15ই সেপ্টেম্বর 2023-এ আমি ঘোষণা দিয়েছিলাম, প্রায় 100 কোটি টাকা তার জন্য দেওয়া হয়েছে। এবং বিভিন্নভাবে সেখানে রাস্তা হোক, সেখানে পড়াশোনার বিষয়ে হোক, এখানে ওনাদের যাতে সার্বিক উন্নয়ন হয়, তার জন্য এই মুখ্যমন্ত্রী ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন আমি ঘোষণা দিয়েছিলাম। মুখ্যমন্ত্রীর জনজাতি বিকাশ যোজনা, সেটাও 2023-24 ও 2024-25 অর্থ বছরে 7,670 জন জনজাতি পরিবারকে 25,000 টাকা করে আর্থিকভাবে সহায়তা করা হয়েছে। বন্ধুগণ, আমি আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের ট্রাইবাল মিনিস্টার, ওনাকে আমি ধন্যবাদ দেব। উনিও অক্লান্ত পরিশ্রম করছেন। আমি বলবো যে এই পরিশ্রমে খামতি যেন না হয়, আরো বেশি করে কাজ করতে হবে আমাদের, কারণ আমাদের মধ্যে গ্যাপ যেন সৃষ্টি না হয়। অনেকে অনেক চেষ্টা করে, মানে বিরোধী দলের এরা আমরা দেখেছি বারবার আমাদের মধ্যে জাতি, জনজাতি এবং বিভিন্ন ধর্মের যারা আমাদের ব্যক্তিরা আছেন, তাদের মধ্যে একটা ফাটল করার চেষ্টা করে। আমি বারবার বলছি, এই ফাটল কোনো অবস্থায় আমাদের মধ্যে যেন না আসে, সেই ব্যবস্থা এই কারণে আমি বারবার আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার মহোদয়কে আমি বারবার বলছি, এবং অন্যান্য যারা আমাদের ট্রাইবাল যারা লিডাররা আছেন, বিভিন্ন যারা জনপ্রতিনিধিরা আছেন, তাদেরকেও বলছি, আসল যে কথা, আসল যে আমরা কাজটা করছি, সেটা নিয়ে মানুষের কাছে আপনারা যাবেন। আমরা এখন পর্যন্ত 2025-26 অর্থবর্ষে টিটিএডিসিকে এখন পর্যন্ত 860 কোটি 28 লক্ষ টাকা আমরা দিয়েছি। শুধু তাই নয়, 2024-25 অর্থ বছরে আমরা তার ছাড়াও প্রায় 169 কোটি 82 লক্ষ টাকা এক্সট্রা আরও দেওয়া হয়েছে। বন্ধুগণ, আমরা ট্রাইবাল সাবপ্লেনের মাধ্যমে বিভিন্ন যে আমাদের ডিপার্টমেন্ট আছে, তারাও বিভিন্নভাবে কাজ করছেন। এবারের বাজেটে আপনারা শুনলে, আমরা যারা আমাদের জনজাতি যারা ব্যক্তিরা আছেন, তাদের মধ্যে কিন্তু কালচারের অভাব নেই। আমাদের 19টা জাতি গোষ্ঠী আছে। আমি যখন দিল্লিতে আমি গিয়েছি, সেখানে আমি রাজ্যসভার সদস্য ছিলাম, সেখানে আমি 3 দিন মাত্র ছিলাম। সেই জায়গার মধ্যে যেদিন আমি প্রথম দিন সেখানে আমি নেই, তারপরে তিনি আমাকে বললো যে আপনাকে বলতে হবে কি, যে যারা আমাদের যারা জনজাতি গোষ্ঠীর যারা আছেন, তাদেরকে আপনার বলতে হবে। সেখানে আমি বললাম, বলার পরে যে ট্রাইবাল যারা আছেন, ডালং কমিউনিটি, তাদের সম্পর্কে আমি বললাম, এবং তারপরে আমার এই যে সেখানে বক্তব্যের পর তারা কিন্তু এই জনজাতি হিসাবে তাদের ইনভলভ করা হলো। বলবো এখানে যারা এখনো ট্রাইবেলদের মধ্যে অনেক যে কালচারাল যে ইভেন্টস আছে, তাদের মধ্যে অনেক যন্ত্রপাতি বানান, সেই সম্পর্কে কিন্তু অনেক হারিয়ে যাচ্ছে। সেটাকে ধরে রাখার জন্য এবারের বাজেটে আমরা 3 কোটি টাকা এবার রেখেছি, এবং তাদের যাতে যাতায়াতের সুবিধা হয়, তাদের যে কলা কৌশল এবং তাদের যে সংস্কৃতি পরম্পরা, সেগুলো ধরে রাখতে পারে, তার জন্য আমরা কাজ করছি। এর মধ্যে 3টি 100 শয্যা বিশিষ্ট একটি এসটি হোস্টেল আমরা স্থাপন করেছি। বন্ধুগণ, গত 26শে জানুয়ারি টেবলু, আমরা ঐতিহ্যবাহী যে খাচ্ছি পূজার উপর ভিত্তি করে আমরা টেবলু গত বছর 26শে জানুয়ারি আমরা করেছি। সেখানে সারা ভারতবর্ষের মধ্যে আমরা গত এই বছরে 26শে জানুয়ারিতে টেবলুতে 2nd পজিশন আমরা বন্ধুগণ আমরা নিয়েছি, এবং সেইভাবে আমরা কাজ করছি। শুধু তাই নয়, আমরা দেখেছেন আগরতলাতে আমরা যখন ঢুকি, সেখানে আমরা এস.ডি. বর্মনের নাম আপনারা সবাই জানেন, সারা পৃথিবীর লোক জানেন। এস.ডি. বর্মনের মূর্তি, উনার কিন্তু আমরা ঠিক লিচু বাগানের সামনে উনার, আমি নিজেই সেটাকে উদ্বোধন করেছি। বন্ধুগণ, আমার যে বাড়ি, সেই বাড়ির সামনে সেটাকে যেখান থেকে 0 পয়েন্ট বলা হয়, এখান থেকে সারা ত্রিপুরার বিভিন্ন জায়গায় দূরত্ব মাপা হয়। অনেক লোক দেখেনি, আমরা ছোটবেলায় দেখেছি। সেখানে সেই যে
যে ফলক মাইল হিসাবে আসলো, সেই ফলকটা মাটির নিচে চলে গেছিল। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর আমি বললাম এই ফলককে উপরে উঠাতে হবে, মানুষ জানুক, ইতিহাস জানুক। এবং সেখানে আমাদের বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের মর্মর মূর্তি সেখানে বসিয়েছে, এবং ওই আইল্যান্ড কেউ জানতো না এটা কি আইল্যান্ড, এবং সেখানে বীর বিক্রম যে চৌমনি সেই নামকরণ আমরা দিয়েছি। আমরা জানি কাকে কিভাবে আমাদের সম্মান দিতে হয়। আমরা ওনার জন্মদিনে আমরা ছুটি ঘোষণা করেছি। যারা গড়িয়া পূজাতে একদিনের ছুটি ছিল সেখানে 2 দিনের ছুটি ঘোষণা করেছি। অসংখ্য যেসব কাজ আমরা জনজাতিদের জন্য আমরা করছি, আমরা যারা এখানে ছোট ছোট ছেলে মেয়েরা আছেন বিভিন্ন স্কুলে আছেন তাদের যে প্রি মেট্রিক স্কলারশিপই হোক, আমাদের পোস্ট মেট্রিক স্কলারশিপই হোক, সেটাও কিন্তু আমাদের বারবার আমার পিছনে লেগে গেছিল আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর। আমি বললাম ঠিক করে দাও, ওনাদেরও কিন্তু আমরা তাদের স্টাইপেন্ড আমরা বৃদ্ধি করেছি। শেষ নেই, উন্নয়নের শেষ নেই, উন্নয়ন অনন্তহীন। কিন্তু আমরা চাই জাতি জনজাতি মিলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হওয়ার মাননীয় প্রধানমন্ত্রীজি যে এক ভারত শ্রেষ্ঠ ভারত সেটা করব। আমরা সবাই আজকে কিন্তু এই দিনে আমাদের প্রতিজ্ঞা করা উচিত। আরেকটা বিষয় আমি না বললে নাই হয়, আমরা এখানে সারা ত্রিপুরাতে এখন কিন্তু ড্রাগ নিয়ে আমার পূর্ববর্তী বক্তা বলার চেষ্টা করেছেন। আমি আবার বলছি যে ড্রাগ যারা বিক্রি করেন তাদেরকে এই ভারতীয় জনতা পার্টির যে সরকার কোনো অবস্থায় ছাড় দেবে না, সেটা কিন্তু আজকে আমি আপনাদের মাধ্যমে আমি সব জায়গায় কথাটা বলি। যারা ড্রাগ এডিক্টেড তারা কিন্তু কিছু করেন না, এবং যারা ড্রাগ এডিকশনে আছেন তাদের জন্য আমরা বাজেটে 8টা ডিস্ট্রিক্টে আমরা তাদের জন্য যে হসপিটাল করা সেই ডি এডিকশন সেন্টার আমরা করছি। শুধু তাই না, মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদেরকে প্রায় 112 কোটি টাকার উপরে আমাদের দিয়েছে একটা বড় ডি এডিকশন সেন্টার যাতে করা হয় বিশ্রাম মন্দির, সেটা আমরা করছি। বন্ধুগণ, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি ত্রিপুরাতে যে আমাদের এইচআইভি ইনফেকশন কিন্তু প্রচুর পরিমাণে বেড়েছে, এতে করে এইডসও বেড়েছে। যদি এইচআইভি ইনফেকশন একবার চলে আসে, বিশেষ করে যারা এই ড্রাগ সিরাপতে নেয়, ভেনের মাধ্যমে নেয়, তাদের জন্য আমি আবার বলছি যে এখনো টাইম আছে। তাড়াতাড়ি তোমরা নিজেদের যে একটা বিপদে চলছো সেটা বুঝে যাও, এবং তার জন্য অ্যাওয়ারনেস দরকার। এখানে যারা আছে আমি এই বিষয়ে বলবো তাদেরকে বলা উচিত। যদি প্রথমে, কারণ একবার যখন এইচআইভি হয় সেটা কিন্তু শরীর থেকে মিটিয়ে দেওয়া যায় না, কিন্তু তার যে আমাদের যে লোড, ভাইরাল লোড, সেটা যদি আমরা কমাতে পারি, এবং তাহলে আমরা অ্যাডভান্স স্টেজে যদি কমাতে পারি, তাহলে এইডস কিন্তু সেটা এইডস হবে না। আমরা জানি অটোইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম অত্যন্ত মারাত্মক, একবার যদি হয় তাহলে কিন্তু যায় না, এবং অটো ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোমের কারণে কিন্তু মানুষ মরে না। অর্থাৎ আমার যে শরীরের যে রোগ ভাইরালের এগেইনস্টে ফাইট করার যে ক্ষমতা সেটা কমে যায়, যে কারণে অপরচুনিস্টিক যে ইনফেকশন তার কারণে সেটা নিউমোনিয়া হতে পারে, টিউবারকুলোসিস হতে পারে, সিফিলিস হতে পারে, গনোরিয়া হতে পারে, সব ইনফেকশন সেখানে কিন্তু আমাদের মারা যায়। তো আমি আবার বলবো তার বিষয়ে এখানে সবাই অ্যাওয়ারনেস করা উচিত। আবার আমি এখানে উপস্থিত থাকার জন্য সবাইকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। জয় মাতা ত্রিপুরেশ্বরী।